যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে আমি একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম এই সরকারকে প্রকৃত অর্থে যারা ভোগাবে তারা হলো প্রশাসন, তারা হলো আমলা। এই আমলারা এই সরকারকে প্রকৃত অর্থেই ভোগাবে। এবং সেটা বলতে যে আমি আরও একটা কথা বলেছিলাম, সেটা বলেছিলাম যে স্বৈরাচারী হাসিনা গণভবন থেকে পালিয়েছে, হাসিনা গণভবনে নেই, কিন্তু হাসিনা সচিবালয়ে আছে, হাসিনা সারা দেশের প্রশাসন জুড়ে আছে। শেয়ার করে দিন। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলমান, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়, যেই সচিবালয় হচ্ছে বাংলাদেশের সরকারের প্রাণকেন্দ্র, একটি দেশ পরিচালনার জন্য যেই জায়গাটা হচ্ছে মূল জায়গা, সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা দীর্ঘদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করতে চেয়েছে, তারা আজকের নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। আমলারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যে কোনো কায়দায় তাকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ফিকির ফন্দি করবেন এবং তিনি যেন ভালোভাবে কাজ করতে না পারেন, সেটি কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে যে সচিবালয়ের আগুন সেটি কিন্তু বার্তা দেয় প্রশাসন এবং 25তম ক্যাডারদের মধ্যে যে বিরোধ, তারপরেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো সব বিষয় নিয়ে কিন্তু মানুষের একটি সন্দেহ রয়েছে এবং সরকারি যারা আমলা রয়েছেন তারা কিন্তু নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, কিন্তু আগুনের ভয়াবহতা আজকে তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু নয়, আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিভাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল, সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার। কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না, এই লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী এবং এই ট্রাক ড্রাইভারও ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি। আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে। আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মোড়ে মোড়ে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই, কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে। কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই। প্রিয় বন্ধুরা আমার, 6 তলা এবং 7 তলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে পাবলিক হলিডে যেদিন, যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ, আজকের সেই ক্রিসমাস ডে, সেই দিনটা কি তদন্ত করে বের করেছে। যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে, সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে। যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে। আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে, পাশে একজন পুলিশ ছিল, তিনি ছটকে চলে গিয়েছেন, তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি। শুনেছি, নিশ্চিতভাবে আমি বলছি নয় যে ওই পুলিশই অপরাধী, কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে। রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে, পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা। ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয়। আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ
এই রকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করানোর জন্য ফ্যাসিবাদের দোসররা চেষ্টা চালিয়ে যাবে। সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি আছেন কেউ নির্বাচন নিয়ে, কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, কে কোনভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন, কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকের আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বারবার বলছি, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন? সমগ্র বাংলাদেশে এখনো মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোসররা ঘুরে বেড়াচ্ছে। মামলার আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না। আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন। আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত, কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত, ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে। খবর নাই আপনার। আজ খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয়, দেশপ্রেমিক ভাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিতভাবে সাজাতে হবে, না হয় বিকল্প কোনো পথ নেই। প্রিয় বন্ধুরা আমার, আমি 100% সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে তারা সিলেক্ট করেছে, সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে 100% সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকের আওয়ামী লীগের দোসররা করেছে। কোনো নর্মাল কোনো এটার কারণ নয়। কোনো আপনার এমনি এমনি আগুন লেগে যায় নাই। নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে। তাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র করেছে। তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে, বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে। এই সবগুলোকে ধ্বংস করার জন্যই এই কাজ করেছে। আজকের আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন, সেইটা কোনোদিন হবে না। ও মদের বোতলই ছিল, ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না। আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে, ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ও ধ্বংসপ্রাপ্ত একটা জাতি। ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন? আজ সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন। সচিবালয়ে আপনার স্টাফ আওয়ামী লীগ, আপনার নিজের সচিব আওয়ামী লীগ, আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগ, আজকের বাহিরে ভিতরে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ। এই জিনিসগুলো এখন পর্যন্ত 5 মাস হয়ে গিয়েছে। আপনি এখনো সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায়, পরশু লাগবে আরেক জায়গায়। আওয়ামী লীগ তো তাই প্রতিদিন। ওদের পেজগুলো দেখলেই তো আপনি বুঝতে পারেন যে ওরা ষড়যন্ত্র কিন্তু এখনো বসে নেই, করছে প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্র। কালকেও বলছে জানুয়ারির মধ্যে দেখিয়ে দেব। ওরা আপনাকে টায়ার্ড করতে চায়। ওরা আপনাদেরকে আমাদের এই বাংলাদেশের সমগ্র জায়গায় এইরকম করে দুর্বল করতে চায়। ওরা এখন অনিয়ন্ত্রিত বাংলাদেশ করতে চায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, কখনো ভাবতে পারি নাই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন সচিবালয় আগুন। এরকম করে তারা এই কঠিন পরিকল্পনা এঁকেছে। তারা এখন বুঝতে সক্ষম হয়েছে জনগণ ওদের সাথে নেই। এখন এই বাংলাদেশে যদি কোনো সমস্যা তৈরি করতে হয়, তাহলে ওদেরকে এই কুপরিকল্পনাই এগুলো করতে হবে। সেজন্যই এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তারা এই ধরনের কুসংস্কৃতি, কার্যক্রম, খারাপ কার্যক্রমের মধ্য থেকে আবার এই বাংলাদেশে একটি ষড়যন্ত্র করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, অতএব আমি এই আওয়ামী লীগকে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা, যুব জনতা, ছাত্র, বাংলাদেশের রাজনৈতিক সকল মানুষ তোমাদের এই ষড়যন্ত্র বোঝে, তোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দিবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায়
জেলায় জেলায় ওসিদেরকে নির্দেশ দিয়ে দিন, আওয়ামী লীগকে যেখানে পাবা সেখান থেকে গ্রেপ্তার করো। 7 দিন ওদেরকে দৌড়ের উপরে রাখলে কোথায় আগুন লাগবে আপনি দেখবেন যে আগুন আর আগুন থাকবে না, আগুন পানি হয়ে যাবে। আপনি একদিকে আরামে ঘুমাতে দিবেন আর অন্যদিকে চিন্তা করবেন যে বাংলাদেশ শান্তি মতো চলবে। আওয়ামী লীগের আরামে রেখে আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন না। আজকে থেকে গণহারে গ্রেপ্তার শুরু করুন। কে কি বলল কোনো কিছুর পাত্তা না দিয়ে সমগ্র বাংলাদেশের এই কুচক্রী মহলদেরকে গ্রেপ্তার করে একেবারে আইনের আওতায় নিয়ে আসুন। দেখবেন এই সবগুলো ধান্দাবাজ পালাতে বাধ্য হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর সেটা কাজে আসবে না। কিন্তু সেটা যদি না করেন, শক্ত ভাষায় যদি কথা না বলেন, সাংবাদিক প্রশ্ন করলে আপনি যদি বলে দেন গ্রেপ্তার হবে না, তো ষড়যন্ত্রবাজ তো সে গ্রেপ্তার হবে না মনে করেই রাস্তায় আগুন লাগাবে। অতএব আপনাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সেটা দিয়ে এই রাষ্ট্র চালাতে পারবেন না। এটা শয়তানের একটা দল, এটা একটা দেশকে বিকৃত করার একটা দল, এই দেশটাকে ধ্বংস করার একটা দল। অতএব এই দলের সাথে কোনো কম্প্রোমাইজ করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে নাই। ওরা ব্যর্থ হয়েছে। চিন্ময়কে কেন্দ্র করে একটি নাটক সাজাতে চেয়েছিল, ইসকনকে কেন্দ্র করে নাটক সাজাতে চেয়েছিল, নাটকে তারা ব্যর্থ হয়েছে। ওরা আবার এই যে কুমিল্লার কি বলে কি কনু না কি বলে মুক্তিযোদ্ধা, এটা ওদের সাজানো নাটক, এটাও ওরা সাজিয়ে চেষ্টা করছে আপনারা যে কোনোভাবে ওই ফাঁদে পাড়া দিয়ে কিছু একটা করা যায় কিনা। ওরা প্রত্যেকটা দিন এরকম সাজানো নাটক শুরু করেছে। এখন তাদের নাটক একটাই, জায়গায় জায়গায় আগুন দাও, ফায়ার সার্ভিস কর্মীদেরকে নিহত করো, যাতে করে সবাই অস্থির হয়ে যান, দেশটা একটা অশান্তির মধ্যে পড়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য দেখেন একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি আগুন নিভাতে গিয়েছেন, তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো। ভাবছেন এটা খুব নর্মাল কোনো কাজ? এটা পরিকল্পিত নয়। কি ভাবছেন আপনি? সচিবালয়ে আগুন নেভাতে গিয়েছে দেশপ্রেমিক ফায়ার সার্ভিস, তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কাজ। আবার পুলিশ সেখান থেকে উধাও। প্রিয় বন্ধুরা আমার, এবং এত বড় একটি জায়গা যেখানে সুরক্ষিত থাকার কথা, আজ সেখানে আমি এই উপদেষ্টাদেরকে বলবো, একঘুয়ামি মানসিকতা পরিহার করুন, নিজেকে অনেক ওভার স্মার্ট ভাবা পরিহার করুন, রাষ্ট্র চিন্তা করুন, রাষ্ট্র সম্পর্কে বুঝুন, এই দেশের কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা শিখুন। না শিখে দেশকে বিপদগ্রস্ত করবেন না। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু কে আপনার দেশপ্রেমিক সেটা অন্তত বাছাই করুন। যার তার উপরে নির্ভর করে বসে থাকিয়েন না। যদি সেটা থাকেন তাহলে এই বাংলাদেশটাকে ওরা লুটে পুটে ধ্বংস করে দিয়ে যেভাবে গিয়েছে, এখন এটাকে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়ে যাবে। প্রিয় ভাইরা, ভাবছেন এটা চারটিখানি ব্যাপার? সচিবালয় আগুন, এবং সেই আগুনের ভয়াবহতা এমন ছিল যে সমগ্র দুটো মন্ত্রণালয়ের সব কিছুকে পুড়ে ছারখার করে দিয়েছে। হয়তো আমরা এখনো জানি না ভিতরের নিউজটা কি, কিন্তু এখন পর্যন্ত সেখানে মিডু মিডু আগুন এখনো জ্বলছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই কঠিন পরিস্থিতিতে আমাদের এই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু ছাত্র ভাইয়েরা নাচানাচি করিয়েন না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ছাত্র ভাইয়েরা নতুন পুরাতনের সমন্বয়ে এই দেশকে এগিয়ে নিতে হবে। না হয় এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র যেটা হবে সেটা মোকাবেলা একা একা কেউ করতে পারবেন না। আমি বারবার বলেছি, এই সরকারের উচিত হবে এমার্জেন্সি মন্ত্রণালয়গুলোতে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া, যেই উপদেষ্টারা দেশপ্রেমিক, শাসন করার ক্ষেত্রে ওই ফ্যাসিবাদকে বিন্দুমাত্র ছাড় দিবে না, ওদেরকে যেখানে পাবে সেখানে আইনানুগভাবে শায়েস্তা করবে। সেই মানসিকতার মানুষদেরকে আপনার উপদেষ্টা নতুন নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিন। প্রিয় ভাইরা, 1-2 বছর
আমাদেরকে ধৈর্য ধরতে হবে। নির্বাচন আসার আগ পর্যন্ত আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে, কিন্তু সেই নির্বাচন আসার আগে কত ধরনের যে ভয়াবহ পরিকল্পনা এই ফ্যাসিবাদ করবে, আওয়ামী লীগ করবে, সেটা বুঝতে আর অপেক্ষা রাখে না। অতএব এই ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে একটাই কাজ, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা গুরুত্বপূর্ণ সকল তথ্য পুড়িয়ে দিবে। ওরা এখন দুর্নীতি, দুষ্কৃতি, খুন, গুম, এই ধরনের যে যত ডকুমেন্টস আছে সবগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসররাই পুড়িয়ে দিবে। আমি সচিবালয়ের এই পোড়ার ক্ষেত্রে গতকালকের কারা ওখানে হাঁটাহাঁটি করেছে, ওই রুম থেকে কে বের হয় নাই, কার কোথায় দায়িত্ব ছিল, কোন পুলিশ কোথায় ছিল, সচিবালয়ের ভিতরে কারা ছিল, সমস্ত জিনিসকে তালিকা করে এমার্জেন্সি তাদেরকে গ্রেপ্তার করে তারপরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্যিকার খুনি, শয়তান এবং যারা আগুন লাগিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং আমি মনে করি ওই ট্রাক ড্রাইভার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে সচিবালয়ের সামনে আমার সেই ভাইকে, যিনি পানি দিতে গিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মী, তাকে মেরেছে, তাকে হত্যা করেছে। ওই ট্রাক ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগের সেই তথ্য বের করার চেষ্টা করুন। এটা যদি আওয়ামী লীগের আমল হইতো, বাংলাদেশের বিএনপি, জামাত কেউ রাস্তায় থাকতে পারতেন না। 24 ঘন্টার মধ্যে সবগুলোকে ডেকে নিয়ে হয় ক্রস ফায়ার দিত, না এলে গুম করতো, না এলে শেষ করে ফেলতো। আর আপনি আওয়ামী লীগকে একই বিছনায় রেখে আপনি রাত্রি যাপন করবেন ভাবছেন, এটা কিভাবে সম্ভব? একই রুমের মধ্যে কিভাবে সম্ভব? আজকে তাই করছেন আপনি। এই ঘষাঘষি বাদ দেন, ডলাডলি বাদ দেন। চিরদিনের জন্য আওয়ামী লীগকে তালাক দিতে হবে এবং ওদের সাথে সম্পর্ক নষ্ট করে তারপরে দেশ পরিচালনা করতে হবে। এটাই হতে হবে আমাদের কাজ। না হয় এই দেশ চালাতে পারবেন না, পারবেন না বললাম। মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগের মানুষ মনে হয় একসাথে থাকে, তাহলে এই দেশের মানুষ বলতো না তুই মানুষ না, তুই আওয়ামী লীগ। অর্থ হচ্ছে আওয়ামী লীগ এটা কোনো মানুষের তালিকার মানুষ নয়, এটা একটা ভিন্ন প্রজাতি, এটা একটা ভিন্ন চরিত্রের নাম হচ্ছে আওয়ামী লীগ। সে কারণেই মানুষ বলে তুই কি মানুষ নাকি আওয়ামী লীগ? এরপরেও আপনারা বুঝছেন না। প্রিয় ভাইরা, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, এই আগুন, এটাকে কোনো অবস্থায় ছোটখাটো আগুন ভাবার সুযোগ নেই। অতএব আসুন বাংলাদেশের সমগ্র দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি। 5ই আগস্টের পূর্বে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আজও সেই ঐক্যবদ্ধ থাকি। কথাবার্তার আস্ফালন বন্ধ করুন। যখন তখন যেখানে সেখানে সবাইকে শত্রু বানানো বন্ধ করুন। দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ রাখুন, কারণ এখনো দেশের কিছুই শেষ হয়নি। নির্বাচন আসার আগ পর্যন্ত আপনি কিছুই ভাবার সুযোগ নেই, নাকে তৈল দিয়ে ঘুমিয়ে থাকার সুযোগ নেই। 24 ঘন্টা আপনাকে দেশ পাহারা দেওয়ার জন্য জাগ্রত থাকতে হবে। এটা যুদ্ধহত একটি দেশ। আপনাকে মনে করতে হবে এটা সিরিয়া, প্যালেস্টাইন। কারণ ওরা হয়তো বছরকে বছর যুদ্ধ করছে, আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, অল্প কয়েকদিনে বিজয় অর্জন করেছেন। কিন্তু এই বিজয়ে ধরে রাখতে হলে আপনাকে ত্যাগী হতে হবে, বিশাল হৃদয়ের মানুষ হতে হবে, মানুষকে অ্যাকোমোডেট করার মেন্টালিটি থাকতে হবে, সব দেশপ্রেমিককে স্পেস তৈরি করে দিতে হবে। হাজার হাজার মন্ত্রণালয়ের লোক প্রয়োজন। দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিন। এমার্জেন্সি 2 লক্ষ দেশপ্রেমিক মানুষকে পুলিশ হিসাবে নিয়োগ দিয়ে তাদেরকে রাস্তায় বিভিন্ন জায়গায়, আজকের এই জায়গাগুলোতে, সব জায়গাগুলোতে আপনারা সেইভাবে নিয়োগ দিন। নিয়োগ দিন দ্রুত। সমগ্র জায়গার অফিস আদালতগুলোতে আমাদের মানুষদেরকে নিয়োগ দিন। এই নিয়োগ দিতে গিয়ে আপনার একান্ত আপনার মতো লোক নাই, কিন্তু লোকটা আওয়ামী লীগ বিরোধী, তাকে নিয়োগ দিন। ওই লোকটা চরমনাই না, আপনার জামাত না, হেফাজত না, আপনার ওই ছাত্র আন্দোলন, এটা আপনার দেখার দরকার নাই। আওয়ামী লীগ বিরোধী যারাই থাকবে তাদেরকে রিক্রুট করুন। এত সংকীর্ণ হলে দেশ চালানো যায় না। এই পরামর্শগুলো অ্যাকসেপ্ট করে
সমগ্র দেশকে জাতীয় ঐক্যে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে। না হয় আওয়ামী লীগ তার ষড়যন্ত্র চলমান রাখবে এবং ভবিষ্যতেও ক্ষতি করার চেষ্টা করবে। প্রিয় ভাইরা আমার, আসুন লাইভটি শেয়ার করে দেশবাসীকে উদ্বুদ্ধ করুন এবং আল্লাহ পাক আমাদের এই দেশকে হেফাজত করুক, সচিবালয়কে হেফাজত করুক, আমাদের দেশপ্রেমিক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুক। আমাদের যেই সকল ছাত্র ভাইরা আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, তাদের যারা উত্তরসূরি বেঁচে আছে, যাদেরকে আজকের বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, গুম করার চক্রান্ত চলছে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে উদাত্ত আহ্বান জানিয়ে এবং সেটা বলতে যে আমি আরও একটা কথা বলেছিলাম, সেটা বলেছিলাম যে স্বৈরাচারী হাসিনা গণভবন থেকে পালিয়েছে। হাসিনা গণভবনে নেই, কিন্তু হাসিনা সচিবালয়ে আছে। হাসিনা সারা দেশের প্রশাসন জুড়ে আছে। বলেছিলাম কেন? আমি বলেছিলাম এই কারণে যে হাসিনা সরকারকে যারা টিকিয়ে রেখেছিল সেই প্রশাসন কিন্তু তখনও ছিল, এখনও আছে, বহাল তবিয়তে রয়ে গেছে। বলতে গেলে দৃশ্যত মুখ্যত যাই বলেন আপনারা, এই প্রশাসনই এখনও পর্যন্ত সরকারকে চালাচ্ছে। হাসিনা রাজধানী থেকে দেশটাকে পরিচালনা করত, নানা রকম তার দুঃশাসন পরিচালনা করত এবং সেটা বাস্তবায়ন করতো কারা? 64 জেলার 64 ডিসি, তারা এক একজন স্বৈরাচারের মিনি সংস্করণ ছিল। দেশের প্রত্যেকটা সচিবালয়ে একজনকে সচিব ছিল, তারাও সেটাই ছিল। এবং যারা সচিব পদের নিচের দিকে ছিল তাদের মধ্যেও সেরকম একটা প্রতিযোগিতা ছিল যে কে কত হাসিনা ভক্ত হতে পারে, তার প্রতিযোগিতা। কজনকে সরানো গেছে আমি জানি না, কিন্তু তারাই এখনও প্রাধান্য বিস্তার করে গেছিল। যে কথাটা বলেছিলাম তারা ভোগাবে, সেই ভোগান্তি কিন্তু শুরু হয়ে গেছে। সেই ভোগান্তির নমুনা আমরা এখন দেখতে পাচ্ছি। আমি বলছি ঘটনাগুলো যে প্রশাসনকে সংস্কার করার জন্য এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, শুরুতে একটা জনপ্রশাসন সংস্কার কমিশন করেছে। কেবল এটাই না, আরও 5টা কমিশন তারা শুরুতে যে 6টা কমিশন ছিল তার মধ্যে একটা ছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। এই কমিশন কিন্তু এখনও তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দেয়নি। তবে রিপোর্টে কি আসতে পারে না আসতে পারে এই ধরনের একটা ধারণা তারা দিয়েছে সাংবাদিকদের সঙ্গে কদিন আগে মত বিনিময় করতে যেয়ে। সেখানে দুটো বিষয় সংস্কারের মূল দুটো বিষয় নিয়ে আজকে এই আমলাদের মধ্যে একটা বিক্ষোভ দেখা গেছে, দ্বিমুখী বিক্ষোভ। দ্বিমুখীরা, আমি ত্রিমুখী বিক্ষোভ বলবো, ত্রিমুখী বিক্ষোভ দেখা গিয়েছে। এবং বিক্ষোভটা এত প্রচণ্ড আকার যে সরকার কিন্তু টলমলো করা শুরু করেছে। সিদ্ধান্তগুলি কী ছিল সেটা আমি বলি। সিম্পল 3টা সিদ্ধান্তের কথা বলি। 1 নম্বর সিদ্ধান্ত হলো, আগে ছিল যে উপসচিব পদে যখন প্রমোশনটা হতো সেই প্রমোশনে প্রশাসন ক্যাডার থেকে যেহেতু 75% আর অন্য ক্যাডার থেকে যেহেতু 25%, এই ছিল আগের নিয়মটা। নতুন নিয়ম যেটা হচ্ছে, যেটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেটা হলো এই জায়গাটাতে প্রশাসন ক্যাডার থেকে নেওয়া হবে 50% আর বাকি 25টা যে ক্যাডার আছে সেই বাকি 25 ক্যাডার থেকে নেওয়া হবে 50%। এই হলো সরকারের একটা সিদ্ধান্ত। তারা বলতে চাচ্ছে এই ধরনের একটা প্রস্তাব আমরা এই কমিশন সরকারের কাছে দেবে। আরেকটা সিদ্ধান্তের কথা তারা সুপারিশের করেছে, সিদ্ধান্ত ঠিক সুপারিশ বলতে পারেন আপনি। আরেকটা সুপারিশের কথা তারা বলেছে, সেই সুপারিশটা হলো শিক্ষা এবং স্বাস্থ্যকে তারা ক্যাডারে রাখবে না। জুডিশিয়াল সার্ভিস কমিশন যেরকম আছে সেরকম এটাকে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মধ্যে নিয়ে যাবে, তারা ক্যাডারভুক্ত হবে না। এই দুটো সিদ্ধান্ত। অনেকে হয়তো বিষয়গুলো বুঝবেন না, সাধারণ মানুষ যারা আছেন, যে ক্যাডার কি ভাই, এটা করলে কি হয় না হয়, নানা ধরনের কথা। আমি আপনাদের সংক্ষেপে কিন্তু এতটুকু বলি আপনারা বোঝার সুবিধার্থে, সহজ করে বলার জন্য। ওই যে বিসিএস পরীক্ষা হয় না, এই বিসিএস পরীক্ষা যারা পাশ করে তারাই কিন্তু ক্যাডার, বেসিক্যালি তারাই সরকারের ক্যাডার হয়। ক্যাডার মানে এখান থেকেই প্রথমে সহকারী কমিশন হয়, সেক্রেটারি হয়, সহকারী সচিব হয়, তারপর সেখানে প্রমোশন পেতে পেতে উপসচিব, যুগ্ম সচিব,
অতিরিক্ত সচিব, তারপরে সচিব, তারপরে সিনিয়র সচিব, এই পদগুলি তারা আস্তে 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 পায়। কিন্তু এতদিন একটা বৈষম্য এটা নিয়ে ছিল। সেই বৈষম্যটা কোথায়? বৈষম্য হলো আসলে এই ক্যাডার সার্ভিসে মূলত রাজ করতো, মানে মূলত কর্তৃত্ব ফলাতো প্রশাসন ক্যাডারের লোকেরা। সচিব হতো ম্যাক্সিমাম প্রশাসন ক্যাডারের লোক, তাদের দিক থেকে সচিব হতো, মানে উপসচিবের পরের থেকে তারাই হতে থাকতো, তারাই সমস্ত রাজত্ব করতো, তাদেরই কর্তৃত্ব চলতো। তার বিরুদ্ধে অন্য যারা ক্যাডার আছে, অন্য ক্যাডার যেমন আমি দু একটা বলি, স্বাস্থ্য ক্যাডার আছে, শিক্ষা ক্যাডার আছে, যেমন আপনার পরিসংখ্যান ক্যাডার আছে, রেলওয়ে ক্যাডার আছে, বিভিন্ন বিভাগে আছে। কিন্তু ধরেন রেলওয়ে ক্যাডারের একজন লোক, সে রেলওয়ে ক্যাডারে চাকরি করছে, কিন্তু সে কিন্তু প্রমোশন পেতে পেতে রেলের সচিব হতে পারতো না। পারলেও তার সম্ভাবনা ছিল ওই যে 25% মতো ছিল। স্বাস্থ্য ক্যাডারের একটা লোক, সে কখনোই স্বাস্থ্য সচিব হওয়ার সম্ভাবনা তার থাকতো না। পরিসংখ্যান ক্যাডারের লোক, অথবা ধরেন আপনি গণপূর্তের যারা আছে, এই ক্যাডারের মানে যেমন ধরেন আপনার মানে প্রকৌশল যারা আছে, তারা কিন্তু গণপূর্তের সচিব হতে পারতো না। এরকম তথ্য ক্যাডার, তারা কিন্তু তথ্য মন্ত্রণালয়ের সচিব হতে পারতো না, সচিব হতো প্রশাসন ক্যাডারের লোক। মানে প্রশাসন ক্যাডারটাই সমস্ত জায়গায় দখল করেছিল। যখন নাকি সচিব পদে প্রমোশন যখন হয়, সেই প্রমোশনের জন্য যে কমিটি হতো, সেই কমিটিতে কিন্তু প্রশাসন ক্যাডারের প্রাধান্য থাকতো। এটা নিয়ে আন্দোলন অনেক দিন ধরে চলছে, প্রায় 3 দশকের বেশি সময় ধরেই চলছে এই আন্দোলন। আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন প্রকৃতি নামে একটা আন্দোলন করা হয়েছিল। তারা এই ক্যাডার সার্ভিসগুলিকে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিল। অনেক জাদ্রেল তখন মানে লিডাররা তখন ছিলেন প্রকৃতির মাথায়, কিন্তু আলটিমেটলি তারা সফল হননি, প্রশাসন ক্যাডারের দাপটের কাছে তারা পারেননি। এবং এরা কিন্তু বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছে। অন্য ক্যাডারগুলির বক্তব্য হলো এই যে 50-50 করেছে, এটা নিয়ে কিন্তু দুই দিকেই আপত্তি। প্রশাসন ক্যাডারের আপত্তি, তারা বলছে না 50% অন্যদেরকে দেওয়া যাবে না, ওটা আমাদেরই থাকতে হবে। তারা তো 25%ও দিতে রাজি না। উপসচিব থেকে পুরো এই প্রমোশনটাই তাদের মাধ্যমে হতে হবে। ডিসি যারা হন, উপসচিব হলেই কিন্তু ডিসি হওয়ার যোগ্যতা অর্জন করেন। তো যারা ডিসি আছেন বিভিন্ন জায়গায়, তারা মিনিমাম উপসচিব। তারপরে ডিসি যারা আছেন তাদের মধ্যে 75%-এর বেশি হলো গিয়ে আপনার এই প্রশাসন ক্যাডারের লোক। এখন এই 50-50-এ কেউ খুশি না। প্রশাসন ক্যাডার বলছে পুরোটাই আমরা চাই, আর অন্য 25 ক্যাডার বলছে না, কোনো কোটা থাকবে না, এটা উন্মুক্ত করে দিতে হবে। যত ক্যাডার আছে সবাই পরীক্ষায় অংশ নেবে, যারা পরীক্ষায় ভালো করবে তারাই উপসচিব হবে, তারাই উপরে দিকে যাবে। আবার ওদিকে ওই যে শিক্ষা এবং স্বাস্থ্যকে, এই দুটো ক্যাডারের সংখ্যা হলো সবচেয়ে বেশি। একটাতে বোধহয় প্রায় আপনার মানে 16,000-এর মতো আছে শিক্ষা ক্যাডারে, আর স্বাস্থ্য ক্যাডারে আছে 30,000-এর মতো সংখ্যা আছে। তো তারা কিন্তু বলছে যে আমাদেরকে আলাদা করে দেওয়া হলো কেন? আমরাও এখানে একসঙ্গে সবাই ছিলাম, একসঙ্গে থাকবো, সবাই মিলে ক্যাডারে থাকবো, এবং উপসচিব পরীক্ষায় আমরা সবাই অংশ নেব। যারা পাবে তারা পাবে, যারা মেধাবী তারাই পাবে। এখন যদি কোনো ডাক্তার কোনো একজন এসএ সেক্রেটারি থেকে ভালো করে রেজাল্ট, তো তাকে আপনি উপসচিব বাড়াবেন না কেন? এই তাদের যুক্তি। দেখুন কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমি এই বিতর্কে আমি যাব না। আপাতত উভয় দিকেই কিন্তু কিছু যুক্তি আছে। আমার বক্তব্যটা হলো, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই সরকার এসেছে, বৈষম্য থাকবে কেন? আমি বৈষম্যের পক্ষে না, আমি এটা ওপেন করে দেওয়ার পক্ষে। এইগুলো একটা জিনিস। আবার বিপরীত দিকে তাদের কিছু বক্তব্য আছে, সেগুলো নিয়ে আলোচনা চলতে পারে। কিন্তু আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি আপত্তি করছি সেটা হলো আন্দোলনের যে ধারাটা, আন্দোলনের যে গতি প্রকৃতিটা, এটা আমার আপত্তিকর মনে হচ্ছে। প্রশাসন ক্যাডারের লোকজন যে ভাষায় আজকে কথা বলে, তারা মিটিং করেছিল, এদের মধ্যে সাবেক প্রশাসন তারা এসেছে, তারা যে ভাষায় কথা বলছে, যে আক্রমণাত্মক ভাষায়, যে মাস্তানের মতো কথা বলছে, যে মুহিত চৌধুরীকে পদত্যাগ করতে হবে, মানে কমিশনের প্রধানকে পদত্যাগ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, আমি এর মধ্যে একটা বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমার কেন যেন মনে হচ্ছে সরকারকে অচল করে দেওয়ার এটা একটা পায়তারা। ডক্টর ইউনূস সরকার বিষয়টা কতটুকু বুঝতে পারবেন এটা তারা জানেন, আমি জানি না, আমি বলতে পারবো না। কিন্তু আমি বলছি এই বিষয়টাকে যদি শক্ত হাতে এখনও দমন করা না যায়, এই সরকার কিন্তু বড় ধরনের একটা বেকায়দায় পড়বে। সে বেকায়দার ফল কে নিবে সেটা আমরা হয়তো বলতে পারবো না।
ইঙ্গিতও দিতে চাই না, কিন্তু আশা করি সরকারের এতটুকু বোঝার ক্ষমতা আছে। প্রশাসন তারা কিন্তু অচল করে দিতে পারে, এবং আমি মনে করি এটার একটা দৃষ্টান্তমূলক প্রক্রিয়ায় এটাকে মোকাবেলা করা উচিত। সরকার কি করবে, সরকার এটা কিভাবে মোকাবেলা করবে, এটার উপর নির্ভর করবে এই সরকারের উপর আমরা আস্থা রাখতে পারবো কি পারবো না। এরই মধ্যে আমরা দেখেছি এই সরকার অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কঠোর হতে পারে না। কেন পারে না, তাদের সেই জোরটা কোথায়, জোরটা কেন নাই, এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। আমি কোনো সমাধান জানি না, আমি সমাধান দিতেও চাই না। অনেকে বলবেন, বাবা তুমি সব বুঝো নাকি, তুমি সমাধান দাও কোনো। আমি সব বুঝি না, এই জন্য আমি সমাধান আমার মাথায় কিছু থাকলেও আমি বলতে চাই না। আমি কেবল এটুকু বলতে চাই, আমি যতটুকু বুঝি, আমি যতটুকু ধারণা করতে পারি, তার আলোকে আমি বলতে চাই, এইটাকে যদি ইমিডিয়েট দৃঢ়ভাবে এটাকে যদি হ্যান্ডেল করা না যায়, আমাদের এই ডক্টর ইউনূস সরকার একটা বড় ধরনের বিপদে পড়তে যাবে, এবং সেই বিপদ হয়তো আমরা ভাবতেও পারবো না কত বড় বিপদ হবে। প্রিয় দর্শক, আমরা কটা দিন অপেক্ষা করতে চাই, দেখতে চাই ডক্টর ইউনূস সরকার এই বিষয়টাকে কীভাবে হ্যান্ডেল করে। আমি শুরুতে যে কথাটা বলেছিলাম আবারও রিপিট করি, একটা গণ আন্দোলনের সরকার স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে চলতে পারে না। তখন এই কথাটা মানলে আজকে এই অবস্থা দেখতে হতো না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।